হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি, তো আজকে আমরা এপ্রিল মাসের যে সাফল্য ম্যাগাজিন থেকে যে কলকাতা পুলিশের যে প্র্যাকটিস সেটটা আছে সেটার কিন্তু আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, যেটা তোমরা 83 নম্বর পেজে পেয়ে যাবে। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। একজন অসৎ ফল বিক্রেতা 5% ক্ষতিতে তার সমস্ত ফল বিক্রি করেন। যদি সে 1 কেজির বদলে 850 গ্রাম দেন, তবে তার লাভের শতকরা হার কত? তাহলে সে 5% ক্ষতিতে বিক্রি করে। সে যদি কিনে, অর্থাৎ একদিকে ক্রয় মূল্য লিখব, একদিকে বিক্রয় মূল্য লিখব। ঠিক আছে, 100 টাকার জিনিস 5% ক্ষতি, অর্থাৎ 95 টাকায় বিক্রি করে। ঠিক আছে, এটাকে যদি কাটাকুটি করো, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে কাটা দিলে 5 19 95, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 19। এবার সে 1 কেজির পরিবর্তে 1 কেজি আছে, কেজিটাকে গ্রামে কনভার্ট করো, অর্থাৎ 1 কেজির পরিবর্তে 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1000 গ্রামের পরিবর্তে সে দিচ্ছে 850 গ্রাম। ঠিক আছে, মানে এই যদি ধরি 1 কেজির দাম 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে এখানে ধরলাম 1000 গ্রামের দাম 1000 টাকা, 850 গ্রামের দাম 850 টাকা, মানে 1000 টাকার জিনিসটা সে বিক্রি করছে 850 টাকায়। এটাকে যদি একটু অনুপাতে কনভার্ট করি, তাহলে 5 দিয়ে কাটা দিলে 5 20 100, 5 দিয়ে কাটা দিলে 5 17 85। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, কোনাকুনি এটাকে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে 19-এর সাথে 20 গুণ করলে কত হবে? 19 দুগুণে 38, অর্থাৎ 380। আর 17-র সাথে যদি 20 গুণ করি, 17 দুগুণে 34, অর্থাৎ 340। কী করলাম আমরা? কিছুই নয়, 1 কেজি প্রথমে 5% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 100 টাকার জিনিস সে কত টাকায় বিক্রি করেছে? 95 টাকায়। 1 কেজির বদলে, অর্থাৎ 1000 গ্রামের পরিবর্তে সে 850 গ্রাম দিয়েছে, অর্থাৎ 20 কাটাকুটি করে 20:17। এবার কোনাকুনি গুণ করব, তাহলে 340 টাকায় কিনে সে বিক্রি করছে 380 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত? প্রফিট কত? প্রফিট হচ্ছে তার 40 টাকা প্রফিট। এবার পার্সেন্টেজ প্রফিটটা বের করো, যে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এই 340 ইন্টু হচ্ছে 100, তাহলে একটা 0 0 কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে 20, 2 দিয়ে কাটা দিলে 17, অর্থাৎ 200/17। 200/17 মানে কত? প্রথমে 17কে 17 1 3 0, 17কে 17 আর 13 11 পূর্ণ 13/17% লাভ। যদি 7550 টাকা 8 বছরের সুদে আসলে 10,570 টাকা হয়, তবে একই সুদের হারে 10,550 টাকা কত বছরের সুদে আসলে 16,880 টাকা হবে? তাহলে 7,550 টাকা 8 বছরের সুদে আসলে এত টাকা হচ্ছে, তাহলে একই সুদের হারে, তাহলে প্রথমে আমাদের সুদের হার কত ছিল সেটা বের করব। তাহলে রেট ইকুয়াল টু কি? রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে? 7,550 টাকা হয়ে যাচ্ছে 10,570 টাকা। এটা আমাদের সুদ আসল আছে, তাহলে সুদ আসল থেকে যদি এটা হচ্ছে আমাদের আসল, তাহলে সুদ আসল থেকে আসল মাইনাস করলে আমরা কি পড়ে থাকবে? সুদ পড়ে থাকবে। তাহলে 10,570 থেকে আমরা মাইনাস করব কত? 7,550। ঠিক আছে, তাহলে এদিকে 0 5 2 7 0 3 3, এদিকে 1 3020। তাহলে এদিকে আমরা এটাকে লিখছি 3020। নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। প্রিন্সিপাল কত আছে? 7,550 ইন্টু টাইম, টাইম বলা আছে 8 বছর। তাহলে এটাকে আমরা কাটাকুটি করব, তাহলে এদিকে একটা 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল, তারপর 5 দিয়ে কাটা দিলে কত হবে? 5 15 75, 5 একে 5, 5 দিয়ে কাটা দিলে 5 6 30, 0 4 5 20, 4 একে 4, 4 5 20, 4 এটা দিয়ে কাটা দিলে এটা হবে 4, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটা দাও, এটা হবে 5। তাহলে রেট কত পেলাম আমরা? 5% পেলাম। ওই একই রেটে 10,550 টাকা হয়ে যাচ্ছে 16,880 টাকা। তাহলে টাইমটা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করো, তাহলে 16,880 থেকে আমাদের মাইনাস করতে হবে কত? 10,550। 0 5 3 8, এদিকে হচ্ছে 6 6 3 3 0। নিচে প্রিন্সিপাল কত আছে? এবার প্রিন্সিপাল হচ্ছে 10,550 ইন্টু রেট। এবার এই রেটটা আমাদের কত? প্রথমে পেয়েছি 5%। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে একটা 0 একটা 0 কাটা গেল,
5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 একে 5, 5 একে 5, এটা দিয়ে কাটা দাও, এটা দিয়ে কাটা দিলে হবে কত 30, 5 দিয়ে কাটা দাও, 5 6 30, তাহলে টাইম ইকুয়াল টু কত 6 দুগুণে 12 বছর, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দুটি পাত্রে জল ও দুধের অনুপাত 3:1, 4:1। যদি এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে এখানে প্রথম পাত্রে বলা আছে 3:1, দ্বিতীয় পাত্রে বলা আছে কত 4:1, ঠিক আছে। এবার যখন বড় পাত্রে ঢালা হবে তাহলে প্রথম পাত্রে মিল্ক কতটা আছে সেটা দেখো। টোটাল 3 আর 1 4 ভাগের মধ্যে, টোটাল 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে দুধ, কারণ এদিকটা হচ্ছে মিল্ক, এদিকটা হচ্ছে ওয়াটার। আর দ্বিতীয় পাত্রে যখন বড় মিশ্রণে যখন বড় পাত্রে ঢালবে তখন দুধ একদিকে যোগ করব আর জল একদিকে যোগ করব। এবার দ্বিতীয় পাত্রটার দেখো যে টোটাল কত ভাগ আছে, 5 ভাগের মধ্যে দুধ কতটা আছে, 4 ভাগ আছে। এবার জলটা দেখো টোটাল 3 আর 1 4 ভাগের মধ্যে 1 ভাগ জল, তাহলে 1/4। একই রকমভাবে এই 5 ভাগের মধ্যে 1 ভাগ কি, 5 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে জল, তাহলে এখানে দুধের সাথে দুধ যোগ করব, জলের সাথে জল যোগ করব, ঠিক আছে। এবার 4 আর 5 লসাগু হবে 20, তাহলে এখানে 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 3 5 15 প্লাস এদিকে 4 5 20, 4 4 16 অনুপাত এদিকে 20, এদিকে কত হবে 4 + 5 9, তাহলে এদিকে কাটা গেল 15 15 30, অর্থাৎ 31:9, যেটা আমাদের অপশন এতে আছে। কোশ্চেন 4, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 276 নম্বর পেতে হয় পাস করার জন্য, তাহলে পাস নম্বর আমাদের কত বলা আছে, পাস নম্বর বলা আছে 276 নম্বর। একজন পরীক্ষার্থী 202 নম্বর পেল, আবার 10 নম্বরের জন্য কি করলো, ফেল করলো। পরীক্ষার্থীর মোট নম্বর কত? তাহলে পরীক্ষার্থীর মোট নম্বর ধরলাম হচ্ছে 100% বা 100, ঠিক আছে। এবার তাকে পাস করতে গেলে তাকে কত নম্বর পেতে হবে, তাকে পাস করতে গেলে 276 নম্বর পেতে হবে, কিন্তু সে পেয়েছে কত, 202 নম্বর পেয়েছে। তাহলে এখানে সে ফেল করেছে, তাকে পাস করার জন্য 276 পেতে হতো, কিন্তু সে পেয়েছে কত, সে পেয়েছে হচ্ছে 202 নম্বর। তাহলে সে ফেল করেছে কত নম্বরের জন্য, 74 নম্বরের জন্য ফেল করেছে, মানে 276 থেকে 202 মাইনাস করলে কত হবে, 74 নম্বর। তাহলে 74 নম্বরের জন্য ফেল করেছে, কিন্তু বইয়ে বলা আছে না 10% নম্বরের জন্য ফেল করে। তাহলে এখানে যেটা 74% নম্বর সেটা পার্সেন্টেজের ক্ষেত্রে কত, 10, তাহলে 10% ইকুয়াল টু হচ্ছে 74, তাহলে 1% ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে কত হবে 74 বাই হবে 10, ঠিক আছে, যেটা আমরা 100 ধরেছিলাম। তাহলে 100% ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে কত হবে 74 বাই 10 ইন্টু হচ্ছে 100, তাহলে 10-এর একটা শূন্য, এই শূন্য কাটা গেল, তাহলে 74 ইন্টু 10 অর্থাৎ 740। তাহলে পরীক্ষার্থীর যে মোট নম্বর সেটা হবে কত, 740 নম্বর। এ একটা কাজ 10 দিনে, বি একটা কাজ 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পরে এ কাজটা সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ করতে কতদিন লেগেছিল? টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টে যদি আগে বলা থাকে তাহলে সেটা আমরা যোগ করি, আর পরে বলা থাকলে মাইনাস করি, ওই কনসেপ্টেই আমরা অঙ্ক করব। তাহলে এ একটা কাজ কত দিনে করছে, এ একটা কাজ 10 দিনে করছে, বি কাজটা করছে কত দিনে, 12 দিনে, আর সি কাজটা করছে কত দিনে, 15 দিনে। টোটাল কাজের ইফিসিয়েন্সি কত, 10 12 15 লসাগু হবে কত, 60 হলে এটা কত হবে 6, এটা 5 12 60, 4 15 60। এর ইফিসিয়েন্সি হচ্ছে 6, বি এর ইফিসিয়েন্সি 5, সি এর ইফিসিয়েন্সি 4। এবার তারা একসঙ্গে কাজ শুরু করেছে 2 দিন পরে, তাহলে তারা 3 জনে মিলে কিন্তু 2 দিন কাজ করেছে, তাহলে 3 জনের ইফিসিয়েন্সি কত, তাহলে 3 জনের ইফিসিয়েন্সি যোগ করলে কত হবে, তাহলে 6 5 11 4 15, তাহলে 3 জনের ইফিসিয়েন্সি হচ্ছে 15। 3 জনে মিলে কিন্তু 2 দিন কাজ করেছে, তাহলে 15 দুগুণে 30 ইউনিট কাজ করে নিয়েছে, তাহলে 60 ইউনিটের মধ্যে 30 ইউনিট কাজ করে নিয়েছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে 30 ইউনিট কাজ, ঠিক আছে। এবার 30 ইউনিট কাজ, এবার দেখো 4 দিন কাজটা সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে 4 দিন আগে কি করলো, সি চলে গেছে। সি যদি না যেত, আগে বলা থাকলে কিভাবে অঙ্কটা করতাম, সি যদি না যেত তবে কত ইউনিট বেশি কাজ হতো, সি এর ইফিসিয়েন্সি হচ্ছে কত, 4 ইউনিট, 4 ইউনিট করে 4 দিনে 4 4 16 ইউনিট কিন্তু বেশি কাজ হতো। আগে বললে যোগ করি, তাহলে এখানে 30 ইউনিট বাকি আছে, প্লাস 16 যোগ করব অর্থাৎ 46 ইউনিট কাজ।
এই 46 ইউনিট কাজটা কে করবে? এ কাজটা সম্পূর্ণ হওয়ার আগে চলে গেছে, এই পরে চলে গেছে। যেটা আগে চলে যায় মানে সেটা আমরা কিন্তু আর মানে সেটা মাইনাস করব না, যেটা পরে যাবে সেটাকে আমরা আর লিখব না, আগে গেলে সেটাকে আমরা লিখব। তাহলে এখানে এ তো চলে গেছে, তাহলে বি আর সি মিলে কাজটা কমপ্লিট করবে। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত? 5 আর 4 9 ইউনিট। তাহলে 46 ইউনিটের কাজটা 9 ইউনিট করে তার কত সময় লাগবে? 46/9 এত ইউনিট। এবার বলা আছে কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছিল, মোট কতদিন সময় লেগেছিল। প্রথমে 2 দিন আর এখন হচ্ছে 46/9 দিন। তাহলে 2 + 46/9, তাহলে এদিকে হচ্ছে 9 9 দুগুণে 18 + 46, এটা ইকুয়াল টু কত? 8 6 14, অর্থাৎ 64/9 এই দিনটা, মানে কাজটি শেষ করতে কত দিন লেগেছিল? এই 64/9 দিন সময় লেগেছিল। প্রথম দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত পার্সেন্ট ও এত পার্সেন্ট বড়। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতকরা কত? তাহলে তিনটি সংখ্যা আছে, প্রথম, দ্বিতীয় আর একটা হচ্ছে তৃতীয়। তৃতীয় সংখ্যার চেয়ে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি যার থেকে বলবে সেটাকে 100 ধরবো। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 20% বড়। বড় মানে কি? তাহলে এটা হবে 120। ছোট বললে 80 হতো, এটা 50% বড় সেকেন্ড সংখ্যাটা, তাহলে এটা হবে 150। এবার বলা আছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তাহলে প্রথম সংখ্যাটি আমরা এইভাবে লিখবো যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা X%। তাহলে প্রথম সংখ্যাটা কত? এখানে হচ্ছে 120, এটা ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা কত? 150, এটা গণিত হচ্ছে কত? X% ধরলাম, তাহলে X/100। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে? একটা 0 0 কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে কত হবে? 3, 5 দিয়ে কাটা দিলে 2, ঠিক আছে। 3 দিয়ে কাটা দাও, সমানে সামনাসামনি কাটা যায়, তাহলে 40। তাহলে X ইকুয়াল টু কত? 4 20 80%, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, আবার 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সঠিক সময় কত? কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে সে কত কিলোমিটার, মানে তার গন্তব্যস্থলটা সেটা আমরা বের করব। তাহলে টোটাল দূরত্বটা, ডিস্ট্যান্সটা আমাদের আগে বের করতে হবে। তাহলে ডিস্ট্যান্সটা ধরে নিলাম x কিলোমিটার। তাহলে এখানে 5 মিনিট দেরি, 5 মিনিট আগে, মানে এটা আমাদের পার্থক্য বলা আছে, ঠিক আছে। যারা টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সুবিদার স্যারের বইয়ে দেখোনি, বেসিকটা কমপ্লিট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে 5 মিনিট দেরি আর 5 মিনিট আগে বললে সেটা আমাদের পার্থক্য। তাহলে এখানে এই সময়ের পার্থক্য বলা আছে। তাহলে 5 মিনিট আগে 5 মিনিট পরে মানে কি 10 মিনিটের আমাদের পার্থক্য বলা আছে, ঠিক আছে। আর টাইম ইকুয়াল টু কী জানি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বটাকে তো x ধরেছি, বাই গতিবেগ প্রথমে তার 4 ঘন্টা লেগেছে, তারপরে তার 6 কিলোমিটার গতিতে যখন যাচ্ছে তখন 5 মিনিট আগে পৌঁছচ্ছে। তাহলে পার্থক্য বলে মাইনাস, তাহলে x/6, এটা ইকুয়াল টু কত? 5 আর 5 10 মিনিটের পার্থক্য। মিনিটটাকে ঘন্টাতে করলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 1/6 কিন্তু পার্থক্য। এবার একটু বলে দিই যে পার্থক্যটা কী করে হচ্ছে। ধরো 10টার দিকে স্কুলে তাকে পৌঁছাতে হবে, সে যদি 4 কিলোমিটার 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে, 4 কিলোমিটার গতিতে সে যখন যায় তখন 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে, মানে কি 10টা 5-এ পৌঁছচ্ছে, ঠিক আছে। সে যদি গতিবেগটাকে বাড়িয়ে দেয় তখন 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, মানে 9:55-তে পৌঁছচ্ছে। তাহলে এখানে দেখো 10টা 5 আর 9:55 ডিফারেন্সটা দেখো, সেই 10 মিনিটের ডিফারেন্স, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে 4 আর 6-এর লসাগু কত? 4 আর 6-এর লসাগু হচ্ছে 12, তাহলে এখানে তলায় 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে ওপরে 3x মাইনাস 2x, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 1/6, 6 দিয়ে কাটো 2, তাহলে 3 থেকে 2 মাইনাস করলে ওপরে x, আর এই 2-এর সাথে 1 গুণ করলে 2, তাহলে x কিলোমিটার ধরেছিলাম সেটা পেয়ে গেলাম 2 কিলোমিটার। এবার বলা যে সঠিক সময় কত, গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক সময়টা কত? তাহলে এই সময়টা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, বাই গতিবেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রথমেরটা ধরছি, তাহলে 1/2 ঘন্টা। এবার আমরা মিনিটে চেয়েছে, তাহলে 60 দিয়ে গুণ করব, তাহলে এখানে কি করতে হয়? 30 মিনিট পেলাম। এটা কি? এটা আমাদের সঠিক সময় নয়, এই গতিবেগে গেলে তার 5 মিনিট দেরি হয়, ঠিক আছে। তাহলে সঠিক সময় যেতে গেলে তাকে কি 5 মিনিট আগে পৌঁছতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তাকে কত? 25 মিনিটে পৌঁছতে হবে। যখন 4 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল তার 30 মিনিট সময় লাগছিল, কিন্তু 5 মিনিট দেরি হয়ে যাচ্ছিল, তাহলে সঠিক সময় আমাদের চেয়েছে, তাহলে 5 মিনিট আগে পৌঁছতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত? 25 মিনিট হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।
কোশ্চেন 8, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়, স্থির জলে নৌকার গতি 12 কিলোমিটার প্রতি ঘন্টা হলে যাত্রাপথের দূরত্ব কত? তাহলে অনুকূল আর প্রতিকূলে যে গতিবেগের রেশিও সময়ের রেশিও সেটা কত বলা আছে? অনুকূলে গেলে 9 ঘন্টা আর প্রতিকূলে গেলে 27 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 অনুপাত কত? 1 অনুপাত 3, এটা হচ্ছে আমাদের টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কী হবে? তার উল্টো হবে, অর্থাৎ 3 অনুপাত 1। ক্লিয়ার? এখান থেকে আমরা বোট স্পিডটা বের করব। তাহলে বোট স্পিড কী হবে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 3 প্লাস 1/2 অর্থাৎ 4/2 মানে কত? 2 ইউনিট। নৌকার গতিবেগ কিন্তু এখানে বলা আছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, 1 ইউনিটের ভ্যালু কত? 6। তাহলে এখানে এই অনুকূলে গতিবেগটা কত? মানে 3 ইউনিটের ভ্যালু কত? 3 6 18, আর এদিকে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্পিডের রেশিও, যে অনুকূলে গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাদের যেটা কাজটা করতে হবে সেটা বলা আছে যাত্রাপথের দূরত্ব কত। তুমি এই অনুকূলের সময়ের সাথে অনুকূলের গতিবেগ মানে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইনটু টাইম, এটা আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু। এবার অনুকূলের তুমি যদি স্পিড 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এটার সাথে অনুকূলের টাইম গুণ করতে হবে। সে গুণ করলে কত হবে? 162 হবে। 90 8 9 72, 162। আর যদি তুমি এই প্রতিকূলের টাইমের সাথে যদি প্রতিকূলের গতিবেগটা গুণ করতে, সেই এটাই হতো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গতিবেগ যদি তুমি প্রথমটা নাও, তাহলে প্রথমের গতিবেগের সাথে প্রথমের টাইমটাকে গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 162 কিলোমিটার কিন্তু টোটাল দূরত্বটা, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 4টি মৌলিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলে প্রথম 3টির গুণফল 385 আর শেষ 3টির গুণফল হচ্ছে 1001। প্রথম 3টির গুণফল অর্থাৎ 385কে একটু আমরা ভাঙবো, কারণ এই মৌলিক সংখ্যার গুণফল 385 বলা আছে। তাহলে প্রথমে 5 দিয়ে ভাঙি, 5 7 35, 5 7 35, 7 দিয়ে হচ্ছে 11। প্রথম 4টি মৌলিক সংখ্যা বলা ছিল, তার মধ্যে প্রথম 3টের গুণফল, তাহলে 5 7 11, এই প্রথম 3টে মৌলিক সংখ্যার গুণফল বলা আছে 385। শেষ 3টের গুণফল কত? তাহলে 7 11, এর পরের যে মৌলিক সংখ্যা সেটা কত হবে? 13। ঠিক আছে, 13। তাহলে এই শেষ 3টে মৌলিক সংখ্যার যে গুণফল সেটা 1001 বলা আছে। তাহলে শেষ সংখ্যাটি আমাদের চেয়েছে, তাহলে শেষ সংখ্যাটি কত? অপশান ডি। কারণ এখানে আমরা 13টা কেন নিলাম? কারণ 4টি মৌলিক সংখ্যা বলা আছে ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে, কিন্তু পরস্পর, যে এরপর 11-র পর যে হয়তো 17 হবে সেটা নয়, যে 11-র পরে যে মৌলিক সংখ্যা সেটাই হবে। তাহলে এখানে এই 3টের গুণফল 1001 আর এই 3টের গুণফল কত? প্রথম 3টের, সেটা 385। তাহলে এখানে প্রথম সংখ্যা যদি চাইতো তাহলে হতো 5, যদি শেষ সংখ্যা চাইতো সেটা হবে 13। 6টি ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক মানে কি? পরপর সংখ্যার যোগফল 69 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যা যদি x হয়, তাহলে পরের সংখ্যাটা কত হবে? তার পরের সংখ্যাটা হবে কত? x + 1 হবে। তার পরের সংখ্যাটা কত হবে? x + 2 হবে। তার পরের সংখ্যাটা কত? মানে প্রতিটা যোগফল যেহেতু বলা আছে তার জন্য প্রতিটা একবারেই যোগ করে দিচ্ছি। তাহলে তার পরের সংখ্যাটা হবে x + 3, তারপরে কত? x + 4, তারপরে কত? x + 5। তাহলে এবার 6টা সংখ্যা হয়ে গেল আমাদের। ঠিক আছে, কারণ প্রথমে x একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, x + 1, x + 2, x + 3, x + 4, x + 5, এখানে 6টা সংখ্যা হলো। এদের যোগফল বলা আছে কত? 69। ঠিক আছে, তাহলে এবার এদের আমরা যোগটা দেখব। তাহলে এখানে কত? একটা x, 1 2 3 4 5 6, 6x। সংখ্যাগুলো এবার যোগ করি, তাহলে 2 আর 1 3, 3 আর 3 6, 6 4 10, 5 15, তাহলে +15। এই যোগফলটা হলো 6x + 15, এটা ইকুয়াল টু 69। +15টা এদিকে গেলে -15 হবে, তাহলে 4 54। তাহলে 6x ইকুয়াল টু হচ্ছে কত? 54। 6 দিয়ে কাটা দিয়ে দিলে 6 9 54। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 9।
তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা চেয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা কত এক্স প্লাস 5, এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে এক্সের ভ্যালু কত 9, তাহলে 9 প্লাস 5 অর্থাৎ 14, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা যদি চাইতো তাহলে এক্সের ভ্যালু কত পেয়েছি 9 পেয়েছি, তাহলে বৃহত্তম সংখ্যা চেয়েছে, সুতরাং 14 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য 3564 টাকায় বিক্রি করে তার ক্ষতি হয় 19%। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে সে ব্যক্তির 22% লাভ হবে। তাহলে কত টাকায় কিনেছিল সেটা বের করব। তাহলে ধরলাম যে 100 টাকায় কিনেছিল ক্রয় মূল্য, এবার 19% ক্ষতি মানে কত 81 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে বলা আছে 3564 টাকায়। তাহলে 81 ইউনিটের ভ্যালু কত 3564, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত তলায় 81, তাহলে ক্রয় মূল্য যেটা 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত, এটা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য। এবার এই টাকাটার 22% লাভ করবে, তাহলে এই টাকাটার 22% লাভ করবে। এখন আমরা কাটাকুটি করব না, ক্রয় মূল্যের সাথে 22% লাভটা করে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 3564 বাই 81 ইন্টু হচ্ছে 100, এটা হচ্ছে ক্রয় মূল্য। এটার 22% লাভ মানে কত 122 বাই হচ্ছে 100, ঠিক আছে। এবার 100 কাটা গেল, 9 দিয়ে কাটা দাও, 9 9 81, আর এই 9 দিয়ে কাটা দাও, তাহলে এখানে 3 9 27 4 9 36, তাহলে 3 9 27, 9 9 81, 6 9 54, তাহলে 9 6 15 আর 3 18, আবার এটা 9 দিয়ে কাটা যাবে, তাহলে 9 দিয়ে এটা কাটা দিলে কত হবে 4 9 36, 4 9 36, তাহলে 122-এর সাথে 44 গুণ করতে হবে। দেখো 122-এর সাথে যদি 44 গুণ করে এককের ঘরের অঙ্কটা দেখো, 4-এর সাথে 2 গুণ করে এককের ঘরের অঙ্কটা কত হচ্ছে 8 হচ্ছে, আর এখানে এককের ঘরের অঙ্কটা একটাতেই 8 আছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 77 99 আর এক্সের গসাগু হচ্ছে 11 ও লসাগু 3465, এক্সের ক্ষুদ্রতম মান কত। তাহলে এবার যারা গসাগু লসাগু জানো তাদের কিন্তু অঙ্কটা অসুবিধা হবে না। 77 99 আর এক্সের যে গসাগু সেটা বলা আছে কত HCF, এইখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে। গসাগু বলা আছে 11, এখানে লসাগু আর আমরা কোনো কাজ করব না। গসাগু কথাটার অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। এবার গসাগু মানে কি প্রতিটার মধ্যেই সেটা কমন থাকতে হবে। যখন গসাগু 11 আছে তাহলে প্রতিটার মধ্যেই আমাদের কি 11 কমন থাকতে হবে। এর মধ্যে এই 7 গণিত দেখো 11 আছে, এর মধ্যে 9 গণিত 11 আছে, তাহলে এক্সের ভ্যালু কত হবে, তাহলে এক্সের ভ্যালু 11 হবে, ঠিক আছে। এক্সের ভ্যালু 11 হবে, কেন 11 হবে, কারণ এর মধ্যেও 11 আছে, এর মধ্যেও 11 আছে, এর মধ্যেও 11 আছে, সুতরাং গসাগু যেহেতু 11 বলা আছে, সুতরাং এখানে আমাদের এই এক্সের ভ্যালু 11 নিতে হবে, কারণ এখানে প্রতিটার মধ্যে যেটা কমন থাকে সেটাই আমাদের গসাগু হয়। তাহলে প্রতিটার মধ্যে 11 কমন আছে, এই 11 প্রতিটার মধ্যে 11 কমন আছে, তাহলে 11 হয়ে যাবে গসাগু। তাহলে এক্সের যে ক্ষুদ্রতম মান সেটা কত নিতে হবে, এই এক্সের যে ক্ষুদ্রতম মান সেটা আমাদের 11 নিতে হবে, ঠিক আছে, যেটা আমাদের অপশান ডিতে আছে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত 618 টাকা, তাদের মূল্যের অনুপাত 13 অনুপাত 11 অনুপাত 17 হলে প্রতি মুদ্রার সংখ্যা কত। তাহলে এখানে প্রথমে টাকাটা লিখবো যে 1 টাকা 50 পয়সা আর একটা কত 50 পয়সাটাকে লিখি। 50 পয়সাকে টাকা করতে গেলে কি করতে হয় 100 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 1/2 টাকা, ঠিক আছে। আর একটা হচ্ছে 25কে 100 দিয়ে ভাগ করলে মানে 25 তলায় 100, তাহলে এখানে পয়সাটা টাকা হয়ে যাবে, তাহলে 1/4 টাকা। এবার এখানে তাদের মূল্যের রেশিও অর্থাৎ প্রাইস রেশিও কত বলা আছে 13 অনুপাত 11 অনুপাত 17, ঠিক আছে। এবার এখানে আমাদের যেটা বলা আছে সেটা কি বলা আছে সেটা দেখতে হবে, মুদ্রার সংখ্যা বলা আছে অর্থাৎ কয়েন রেশিওটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। কয়েন রেশিওটা দেখো, প্রাইস মানে 13 টাকা হতে 1 টাকার কয়েন আছে, মানে 1 টাকার কয়েন এখানে আছে। 13 টাকা হতে তাকে কটা কয়েন লাগবে, 13কে 1 দিয়ে ভাগ করে দাও অর্থাৎ 13টা কয়েন লাগবে, মানে এখানে 13 টাকা প্রাইসের রেশিও মানে এটা 13 টাকা, তাহলে 1 টাকার কয়েন আছে ওপরে, তাহলে 13 টাকা হতে গেলে মানে 13টা কয়েন হতে গেলে কি করতে হবে 13 টাকার
আছে আমার কাছে 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন, তাহলে এখানে 13 টাকা হতে গেলে কত, 13টা কয়েন লাগবে, মানে 13কে 1 দিয়ে ভাগ করলাম। একই রকমভাবে কী করতে হবে, মানে 13কে 1 দিয়ে ভাগ করলাম, তাহলে 11কে এবার এই 1/2 দিয়ে ভাগ করো, তাহলে 11কে যদি 1/2, 1/2টা উল্টে আবার ওপরে চলে যাবে, তাহলে 11 দুগুণে 22, আর এদিকে কত হবে 4 17 68, 40, 4 7 28। তাহলে এদিকে এবার কয়েন রেশিওটা দেখো কত হচ্ছে, তাহলে এদিকে 68, এদিকে 80, 90, 90, আর এদিকে কত 103, তাহলে এই কয়েন রেশিও কত হচ্ছে 103, কিন্তু এখানে বলা আছে কত 618, তাহলে এইটার ভ্যালুই হচ্ছে কত 618। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয় তাহলে প্রতি মুদ্রার সংখ্যা কত, মুদ্রার সংখ্যা চেয়েছে কয়েন রেশিও, তাহলে এখানে আমাদের কয়েন রেশিও হচ্ছে 13, 22 আর 68, তাহলে 1 ইউনিটের ভ্যালু 6 হলে এখানে 13 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 6 গুণ করো, এটার সাথে 6 গুণ করো, আর এটার সাথে 6 গুণ করো, তাহলে 6 13 78, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 অর্থাৎ 132, আর এদিকে কত হবে 6 48, 36, 408, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 85 রান করলে তার গড় রান 3 বেড়ে যায়, তাহলে এখন তার গড় কত, তাহলে এখন 17তম ইনিংসের যে গড় রান, 17তম ইনিংসের যে গড় রান অ্যাভারেজ রান সেটা ধরলাম এক্স, তাহলে টোটাল রান কি হবে, টোটাল রান হবে 17x। এবার 18তম ইনিংসে কি হলো, তার গড় রানটা বেড়ে গেল, 85 রান করলে গড় রান 3 বেড়ে যায়, তাহলে এই 3 বেড়ে গেল মানে এটা 18তম ইনিংসে তার 3 বেড়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথমে তার গড় রানটা ছিল এক্স, এখন হলো কত এক্স প্লাস 3, এবার এইটা হচ্ছে 17x টোটাল রান, এবার এই 17x এটা হচ্ছে 17তম ইনিংসের, তাহলে 18তম ইনিংসে কী হবে, 17তম ইনিংসের পর এটা মেরেছে 85 রান করেছে, তাহলে এখানে টোটাল রান ছিল 17x, এর সাথে 85 যোগ করে দাও, এটা হয়ে গেল আমাদের 18তম ইনিংস। আর এদিকে গড় রান হয়ে গেল কত এক্স প্লাস 3, এটার 18তম ইনিংস, তাহলে মোট রান কত হবে, তাহলে এইটার সাথে 18 গুণ করে দাও, তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে 18x প্লাস 3 18 54, তাহলে 85 ছিল, 85 সমানের এদিকে প্লাস 54টা এদিকে মাইনাস 54 হয়ে যাবে, আর এটা ইকুয়াল টু কত 18x ছিল এদিকে, আর 17xটা সমানের দিকে গেলে মাইনাস 17x হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত, এদিকে হচ্ছে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, আর এদিকে 3 31, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 31, যেটা আমরা 17তম ইনিংসের যে অ্যাভারেজ রান সেটা পেয়েছি কত এক্স, আর এক্সের ভ্যালু কত 31। বলেছে এখন তার গড় কত, তাহলে এখন তার গড় মানে 18তম ইনিংসের গড়টা চেয়েছে, আর 18তম ইনিংসের গড় কত এক্স প্লাস 3 মানে 31 প্লাস 3 অর্থাৎ 34। 1 মার্চ 2019 থেকে 12 মে 2019 পর্যন্ত 5250 টাকার এত পার্সেন্ট সরল সুদে, মানে এত পার্সেন্ট হারে সরল সুদ কত হবে। 1 মার্চ, মার্চ মাসটা সবসময় 31 দিনের হয়, 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ টোটাল কত দিন সেটা দেখো, মার্চ এটা 31 দিন, মার্চ এপ্রিল 30 দিনের হয়, আর এদিকে মে মাসের 12 পর্যন্ত 12ই মে অর্থাৎ 12 দিন, টোটাল কত দিন হচ্ছে, তাহলে এদিকে 30 30 60 70 72 73 দিন, টোটাল আমাদের টাইমটা দেওয়া আছে কত 73 দিনের আমাদের সুদ বের করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের এই পার্সেন্টেজ সবসময় আমাদের এই মানে বছরে করতে হয় সবসময়, সরল সুদের অঙ্ক দিনে কোনো দিন হয় না, তার জন্য কি করব, এবার এক বছর সমান কত দিন 365 দিন, তাহলে এই 365 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে গেল আমাদের বছর। সরল সুদ চেয়েছে ইন্টারেস্ট ইকুয়াল টু কি PRT বাই 100, তাহলে পি কত আছে 5250, এটা হচ্ছে প্রিন্সিপাল। রেট কত 7 গুণে 14, 1 15/2, এটা হচ্ছে রেট, ইন্টু PRT টাইম কত, তাহলে এখানে 73/365, এটা বাই কি 100 মানে PRT বাই 100। এখানে এক কাজ করো, এই দুইটাকে এই তলায় নিয়ে চলে এসো, আর এই 365টাকেও তলায় নিয়ে চলে এসো, এগুলো তলায় চলে আসবে, একটা শূন্য কাটলো,
5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে কাটা দিলে 5 7 35, 3 5 15, 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 5 10 50, 5 5 25, ঠিক আছে। তাহলে এই 73 কাটা গেল। 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটা দাও, 3 5 15, তাহলে ওপরে কত হচ্ছে 3 5 15 মানে 315, আর তলায় কত হচ্ছে, তলায় হচ্ছে 4, তাহলে 4 7 28, 4 8 32, তাহলে 4 7 28, 7 দিয়ে দুটো অপশান আছে, তাহলে 4 7 28 আর 4 8 32, ঠিক আছে, 4 8 32, তাহলে 78 পয়েন্ট কিছু একটা সামথিং হচ্ছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 5টি ঘন্টা যথাক্রমে 5 6 15 18 24 সেকেন্ড পর পর বাজে, তাহলে প্রথমবার বাদ দিয়ে 1 ঘন্টায় তারা একসঙ্গে কতবার বাজবে? 5 6 15 18 24 পর পর যখন বাজে বলা থাকবে, যখন পার্থক্য বলা থাকবে, তখন কি লসাগু বের করতে হয়, আর 5 6 15 18 24 লসাগু কত হয়? 360, এলসিএম হচ্ছে 360। এবার এটা কি সেকেন্ডে আছে, ঠিক আছে, 360 সেকেন্ড পেয়ে গেলাম। এবার সেকেন্ডকে আমাদের কি করতে হবে? ঘন্টাতে আনতে হবে। তাহলে ঘন্টাতে আনতে গেলে কি করতে হয়? 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড হয়, তাহলে এখানে আমরা 3600 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা আমরা ঘন্টাতে পেয়ে যাব। তাহলে 1/10 এত ঘন্টা পেয়ে গেলাম। এই 1/10 ঘন্টায় কতবার বাজে? পরপর বলা আছে মানে একবার বাজে। এবার 1 ঘন্টায় কতবার বাজে? তাহলে 1 ঘন্টায়, তাহলে 1/10টা উল্টে যাবে, অর্থাৎ 10/1 বা 10 বার, নিচে 1-এর কোনো দাম নেই। 1/10 ঘন্টায় একবার বাজে, তাহলে 1 ঘন্টায় কতবার বাজবে? তাহলে এই 1/10 সমানের দিকে 10/1 হয়ে যাবে বা 10 বার হয়ে যাবে, অপশান এ সঠিক অ্যান্সার। 64 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে একটি সমান ব্যাসার্ধের 12টি নিরেট গোলক তৈরি করা হলো, প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত? তাহলে এখানে যখন এই লম্ববৃত্তাকার চোঙের আয়তনকে যখন এই গোলকের আয়তন দিয়ে ভাগ করব, তখন আমরা সংখ্যা পাবো যে কতটা গোলক তৈরি করা যাবে। কি বললাম? চোঙের আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ করলে সংখ্যা পেয়ে যাব। তাহলে চোঙের আয়তন কত? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা। আর গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3, বাই 3টা ওপরে লিখে দিচ্ছি, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। চোঙের আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ করলে সংখ্যা পেয়ে যাব, আর সংখ্যা বলা আছে আমাদের কত? 12টা বলা আছে, ঠিক আছে। অনেক সময় সংখ্যা বের করতে বলে। তাহলে এবার বলা আছে সমান ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কিন্তু সমান। তাহলে এদিকে দেখো এই পাই কাটা গেল, ওপরে আর দুটো আছে, নিচে 3টে, তাহলে নিচে একটা পড়ে থাকবে, তাহলে ওপরে 3h, এইচ মানে কি? উচ্চতা, উচ্চতা বলা আছে কত? 64 সেন্টিমিটার, তাহলে ওপরে 64 লিখলাম। তাহলে 4 ইন্টু আর, তলায় আর, এটা ইকুয়াল টু হচ্ছে 12। এবার কাটাকুটি করে দাও, অ্যান্সার চলে আসবে। 4 × 64, 3 4 12, 4 4 16, তাহলে এখানে 4-এর সাথে এইদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে আর এই আর ইকুয়াল টু কত হবে? তাহলে 4। তাহলে এখানে আমাদের প্রতিটি গোলকের ব্যাসার্ধ চেয়েছে, আর ব্যাসার্ধ আমরা কত পেলাম? 4 সেন্টিমিটার। 5 টাকার কত শতাংশ 1.25 টাকা? 5 টাকার কত শতাংশ? তাহলে ধরলাম 1 শতাংশ, শতাংশ উঠে তলায় 100, এটা ইকুয়াল টু কত? 1.25, 1.25, দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে 1-এর পর দুটো শূন্য দিয়ে ভাগ করলাম, তাহলে দশমিকটা উঠে গেল। দুটো শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দাও, 5 25 125, তাহলে x সমান কত? 25%। কোশ্চেন 19, ভগ্নাংশগুলিকে অধক্রম মানে কি? বড় থেকে ছোট, ঠিক আছে। এই যেটা বের করতে বলবে সেটা শেষে, অর্থাৎ এটা অধ মানে ছোট, তাহলে বড় থেকে ছোট বের করব। তাহলে প্রথমে 17/5 আছে, এটাকে যদি 5 দিয়ে মানে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, 5 দিয়ে যদি ভাগ করো, তাহলে এখানে 3 5 15, 2 দশমিক দিয়ে 0, 4 5 20, 3.4 হলো। 10/17, 17 দিয়ে যদি ভাগ করো, তাহলে দশমিক দিয়ে 0, 5 17 85, 60 6 7 42, তাহলে 102, তাহলে 5 17 85, ঠিক আছে। তাহলে এদিকে কত হলো? 15, দশমিকের জন্য একটা 0 পেয়ে যাব।
সাত সতেরো কত 70 আর 7 7 49, 119 আর 8 80 আর 7 8 56, 6 আর 8 5 হচ্ছে কত 13, 136। তাহলে এদিকে হচ্ছে কত 0.58। এরপর আমরা লিখবো না, দশমিকের পর দুটো করে সংখ্যা লিখছি। এরপর কত, এরপর হচ্ছে 6/11। তাহলে 11কে 6 দিয়ে যদি ভাগ করো তাহলে দশমিক দিয়ে 0, তাহলে 5 11 55, 5 দশমিকের জন্য একটা 0 পাবো, 4 11 44, 5.54। আর একটাকে 6কে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে দশমিক দিয়ে 0, 6 8 48, ঠিক আছে। তাহলে 2 দশমিকের জন্য একটা 0 পাবো, তাহলে 3 6 18। এবার বলা আছে সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত, এখানে 3 পেয়েছি। তাহলে 3 এই 17/5 সব থেকে বড় সংখ্যা, তাহলে এটা আর এটা হবে না। 17/5 অর্থাৎ প্রথম সব থেকে বড় সংখ্যা 17/5। তারপরের সংখ্যাটা দেখো এখানে 0.58, 0.54, 0.83, তাহলে 0.8 এটাই বড়। তাহলে 0.8 কোনটাতে আছে, এই শেষেরটাই, অর্থাৎ 5/6। তাহলে এটা হচ্ছে তারপরের সংখ্যা। তারপরে কত, এইটা আর এটার মধ্যে কোনটা বড়, তাহলে 0.58টা বড়। তাহলে এরপর 0.58 মানে কি 17 দেওয়া আছে, তাহলে এখানে 10/17। তারপরে শেষের সংখ্যাটা হচ্ছে 6/11, যেটা আমাদের অপশান ডিতে আছে। দুটি ট্রেন একই দিকে যথাক্রমে এত কিলোমিটার গতিতে পাশাপাশি লাইনে যাচ্ছে। দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দ্রুত গতি ট্রেনটির দৈর্ঘ্য কত? একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস করতে হয়, আর পরস্পরের বিপরীত দিকে এলে যোগ করতে হয়। তাহলে একই দিকে বলা আছে, তাহলে 75 থেকে 45 কী করো, মাইনাস করো, তাহলে কত হবে, 30 হবে, ঠিক আছে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটাকে কি করো, এই যখন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এখানে যে ডিস্টেন্সটা বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কোনটা, এখানে এই স্পিডটা বের করো, 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা আমাদের মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। আর টাইমটা হচ্ছে 12 সেকেন্ড। 6 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 3 10 30, তাহলে 5 2 10, 10 10 100, ঠিক আছে। তাহলে 100 ট্রেনটির যে দৈর্ঘ্য সেটা হবে 100 মিটার হবে, ঠিক আছে, 100 মিটার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 21, আমরা জানি কি স্কোয়ার উঠে রুট হয়, ঠিক আছে। তাহলে এখানে রুট উঠে এদিকে আমরা স্কোয়ার করতে পারি। তাহলে এদিকে 1 মাইনাস এক্স কিউব, তলায় কত, তলায় হচ্ছে 100, এটা ইকুয়াল টু কত, 3 3 9, তলায় হচ্ছে 25, প্লাস 1টা সমানের এদিকে গেলে -1 হয়ে যাবে। তাহলে এদিকে মাইনাস এক্স কিউব, তলায় কত, তলায় হচ্ছে 100, এটা ইকুয়াল টু কত, এদিকে 25, ওপরে 9 মাইনাস 25 অর্থাৎ 16, অর্থাৎ -16 হবে। এটাকে অঙ্কটা করেই দিই। তাহলে এদিকে 9 আর এদিকে 25কে 25, তাহলে 9 থেকে 25 মাইনাস করলে 16 হয়। তাহলে মাইনাস এক্স কিউব, তলায় কত 100, এটা ইকুয়াল টু কত, তাহলে এখানে 9 থেকে 25 মাইনাস করলে কত হবে, -16, এটা বাই হচ্ছে কত 25। তাহলে এই মাইনাস তো কাটাই যাবে, তাহলে এদিকে 25 দিয়ে কাটা দাও 4, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত, 4 16 64, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে হয়ে যাবে আমাদের রুট কিউব হবে। তাহলে এখানে আমাদের 64কে 3 বার গুণ করছি, তাহলে এখানে এটাকে আমরা 3 বার গুণ করলে 64 হয়। তাহলে এখানে কিউব যেহেতু আছে, তাহলে 3টে সংখ্যা বাইরে বেরিয়ে এসে একটা সংখ্যা হয়ে যাবে 4, অপশান সি। কোশ্চেন ওয়াইজ, 2 জন পুরুষের কর্মদক্ষতা 5 জন মহিলা আর 6 জন মহিলার কর্মদক্ষতা 10 জন বালকের সমান হয়। 7600 টাকা 8 জন পুরুষ, 9 জন মহিলা ও 15 জন বালকের মধ্যে এমন ভাগে ভাগ করা হলো, কে কত টাকা পাবে? তাহলে 2 জন মানুষের কর্মদক্ষতা অর্থাৎ 2 জন ম্যান সমান কি 5 জন মহিলার অর্থাৎ 5 জন ওমেনের এই কর্মদক্ষতা সমান। তাহলে এখানে ম্যান বাই ওমেনের এফিসিয়েন্সিটা বের করব। তাহলে ওমেনের সাথে 5 গুণ হয়ে আছে, তাহলে 5 ওপরে তলায় 2। একই রকমভাবে এই কি বলা আছে যে 6 জন মহিলা আর 10 জন বালকের সমান। তাহলে 6 জন মহিলা অর্থাৎ 6 ম্যান ইকুয়াল টু 10 বয়। তাহলে এখানে ম্যান বাই বয় ইকুয়াল টু কত হবে, তাহলে বয়ের সাথে 10 গুণ হয়ে আছে, তাহলে তলায় 6 হবে। এবার এখানে দেখো ওম্যান
6 জন মহিলা, ও সরি, এখানে এটা একটু ভুল হলো, এখানে ম্যানটা হবে না, এখানে ওম্যান হবে, ঠিক আছে, এখানে ওম্যান হবে, এখানে ওম্যান, এটা ইকুয়াল টু 10 বয়, তাহলে ওম্যান বাই বয় এটা ইকুয়াল টু কত হবে, ওপরে 10 তলায় 6। এবার এখানে ওম্যান দেখো 2 আর এখানে আছে 10, তাহলে এটাকে সমান করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, 10 করতে গেলে কি করতে হয়, এখানে 5 দিয়ে গুণ করলাম, এটাকেও 5 দিয়ে গুণ করলাম, আর এদিকে আমাদের তো 1 দিয়ে গুণ করলে সেটাই হবে। তাহলে এদিকে ম্যান ওম্যান অর্থাৎ ম্যান ওম্যান আর বয়ের যে ইফিসিয়েন্সি সেটা পেয়ে গেলাম। তাহলে ম্যানের ইফিসিয়েন্সি হচ্ছে 25, ওম্যানের ইফিসিয়েন্সি 10 আর বয়ের ইফিসিয়েন্সি 6, অনুপাতের আকারে আমরা সাজিয়ে নিলাম। এবার এখানে বলা আছে 8 জন পুরুষ, তাহলে এখানে 25 ইউনিট করে হচ্ছে পুরুষের ইফিসিয়েন্সি, তাহলে 8 জন পুরুষের ইফিসিয়েন্সি কত, তাহলে 8 জন পুরুষ, একজন পুরুষের ইফিসিয়েন্সি হচ্ছে 25 ইউনিট, তাহলে 8 জন পুরুষের ইফিসিয়েন্সি কত, তাহলে 25 ইন্টু 8। ওমেনের একজন ওমেনের ইফিসিয়েন্সি 10 ইউনিট, তাহলে 9 জন ওমেনের ইফিসিয়েন্সি কত, তাহলে গণিত 9, আর এদিকে কত, আর এদিকে হচ্ছে এই 15 জন বালক, তাহলে ইন্টু 15, 8 25 200, এদিকে হচ্ছে 90, আর এদিকে হচ্ছে কত 6 15 90, তাহলে অনুপাতের ক্ষেত্রে 0 0গুলো কেটে দাও, 9 9 18, আর এদিকে কত 20 অর্থাৎ 38, টোটাল কত টাকা হচ্ছে, মানে এই 25 ইউনিট করে 8 জন মানুষ কত টাকা পাবে, 20 ইউনিট টাকা, এখানে 9 ইউনিট টাকা, এখানে 9 ইউনিট টাকা, টোটাল হচ্ছে 38 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে 7600 টাকা। তাহলে 3800 ইউনিটে, সরি, এখানে বলা আছে টোটাল 38 ইউনিট, মানে এটার যোগফলটা, আর এখানে টোটাল বলা আছে 7600 টাকা, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 7600 টাকা। মানে এটা আমরা ইফিসিয়েন্সিটা পেলাম, ঠিক আছে, এটা আমি সরি আগেরটা একটু টাকা বলে দিয়েছি যে এত ইউনিট টাকা, এটা নয়, এই যে 25 ইউনিট করে 8 জন পুরুষের ইফিসিয়েন্সি কত 200 ইউনিট, এটা ইফিসিয়েন্সি, একটি ওম্যানের ইফিসিয়েন্সি 10 ইউনিট, তাহলে 9টি ওম্যানের ইফিসিয়েন্সি কত 90 ইউনিট, আর ইফিসিয়েন্সির ওপর ভিত্তি করে কিন্তু টাকাটাকে ভাগ করা হয়, যার যত ইফিসিয়েন্সি সে তত টাকা পাবে। এখানে অনুপাতের ক্ষেত্রে করে সেটা পেয়ে গেলাম আমরা, টোটাল হচ্ছে 38 ইফিসিয়েন্সি, তাহলে এক ইফিসিয়েন্সির 38 ইউনিটের জন্য সে পায় 7600 টাকা, তাহলে এক ইফিসিয়েন্সির জন্য সে কত পাবে 200 টাকা পাবে, 38 দুগুণে 76 অর্থাৎ 200 টাকা পাবে। তাহলে এখানে কি বলা আছে, ভাগ্য কে কত টাকা করে পাবে, তাহলে এখানে ম্যান কতজন পাবে 20 ইউনিট, 20 ইউনিটে 200 টাকা করে সে কত টাকা পাবে, তাহলে এটার সাথে 200 গুণ করে দাও, তাহলে এদিকে হচ্ছে 4000 টাকা, একটা অপশানেই 4000 আছে, তারপরে এটার সাথে 200 গুণ করে দাও 1800, এটাও 1800, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 23, a মাইনাস বি ইকুয়াল টু 3, বি মাইনাস সি ইকুয়াল টু 5 আর সি মাইনাস এ ইকুয়াল টু 1 হয়, তবে এইটা ইকুয়াল টু কত, তাহলে এ কিউ বি কিউ সি কিউ মাইনাস 3abc বাই abc, এই ওপরে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ফর্মুলা আছে, কি ফর্মুলা, এদিকে এ প্লাস হাফ গণিত এদিকে কি এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় ব্র্যাকেট, দ্বিতীয় কি থার্ড ব্র্যাকেট যে কোনো একটা ব্র্যাকেট দিতে পারো, তারপরে এদিকে কি হবে এ, প্রথমে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা তো তোমরা মনে রাখবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ফর্মুলা কি হাফ গণিত এ প্লাস বি প্লাস সি, তারপর ব্র্যাকেটের মধ্যে কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, আর তলায় কি আছে এ প্লাস বি প্লাস সি এটা আছে, তাহলে এটা আর এটা তো কেটেই যাবে, তাহলে ওপরে কি পড়ে থাকছে হাফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি মানে 3, 3-এর স্কোয়ার কত, তাহলে এদিকে এটাকে গুণ করো, তাহলে 3-এর স্কোয়ার এদিকে হচ্ছে 9 প্লাস বি মাইনাস সি 5, 5-এর স্কোয়ার কত 25 প্লাস এদিকে কত 1-এর স্কোয়ার 1, তাহলে হাফ গণিত 9 1-এ 10 35 অর্থাৎ 35/2 বা 17.5। একজন ব্যক্তি টাকায় 3টি করে কিছু পেয়ারা আবার টাকায় 4টি করে সমপরিমাণ পেয়ারা কিনলেন, মানে 1 টাকায় 3টি পেয়ারার দাম হচ্ছে 1 টাকা, তাহলে 3টি পেয়ারার দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটা পেয়ারার দাম কত 1/3 টাকা,
একই রকমভাবে টাকায় 4টি কিনেছে, সমপরিমাণ কিনেছে, মানে 4টার দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটার দাম কত হবে 1/4 টাকা। সমপরিমাণ কিনেছে, তাহলে এখানে একটা এদিকে একটা, টোটাল দুটোর দাম কত হবে, দুটো পেয়ারার দাম হবে কত, তাহলে এইদিকে 1 আর 1 যোগ করলাম, তাহলে 1/3 আর এদিকে 1/4 যোগ করতে হবে। 3 আর 4 লসাগু 12, তাহলে ওপরে কত হবে 7/12, তাহলে দুটো পেয়ারার দাম হচ্ছে 7/12 টাকা। একটা পেয়ারার দাম কত, এই 2 আছে সমানের দিকে গেলে 1/2 হয়ে যাবে, অর্থাৎ 7/24 টাকা। তাহলে একটা পেয়ারার দাম হচ্ছে 7/24 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য কি, সে বিক্রি করছে টাকায় 3টে, মানে 3টের দাম 1 টাকা। সে যখন বিক্রয় করছে 3টের দাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে, একটার দাম কত 1/3 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করো, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 7/24 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কত 1/3 টাকা। 3 দিয়ে কাটো, 3 8 24, তাহলে এদিকে 7/8, এই 8টাকে উঠাতে গেলে এদিকে 8 দিয়ে গুণ করে দাও, এদিকে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে এই 8 8 কেটে গেল, এদিকে 7:8। 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে 1 টাকা, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 100/7, এতটা লাভ। তলায় 7 লাভ আছে, মানে এই পূর্ণতে তলায় 7, এটা লাভ, এটাতে তলায় 7 আছে, কিন্তু এটা আমাদের ক্ষতি তো হবে না, এটা 11%, এটাও হবে না, তাহলে অপশান বি সঠিক অ্যান্সার। কোশ্চেন 25, কোনো মূলধনের 3 বছরের সরল সুদ 225 টাকা, সেই একই মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 153 টাকা হলে মূলধন কত? যদি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তবে অঙ্কটা তোমরা কোনো অসুবিধা হবে না। যদি প্রিন্সিপাল আমরা এটাকে পি ধরলাম, সরল সুদ প্রথমে বলা আছে 3 বছরের, বলা আছে সরল সুদ 225 টাকা করে। সরল সুদ প্রথম বছরে যে সুদ হবে, দ্বিতীয় বছর তৃতীয় বছর সব সমান হয় আমরা জানি। তাহলে এখানে 225কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 75। তাহলে প্রথম বছরও 75 টাকা, দ্বিতীয় বছরও 75 টাকা, তৃতীয় বছরও 75 টাকা। 3 বছর সবসময় সমান থাকে সরল সুদ। এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে, তাহলে এটা 1 বছর, এটা 1 বছর, 2 বছরের সরল সুদ 75 আর 75 150 তো হচ্ছে সরল সুদ, আর 153 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এক্সট্রা যেটা সুদ হবে, এই এক্সট্রা যেটা সুদ মানে এই দেখো 150 থেকে 153 3 টাকা সুদ, এটা হচ্ছে আমাদের এই 3 টাকা সুদ, ঠিক আছে। তাহলে 75 টাকার আমরা রেটটা বের করব, তাহলে 75 টাকার x%, এটা আমাদের 75 টাকার x% সমান 3 টাকা, তাহলে 75 টাকার x%, x/100, এটা ইকুয়াল টু 3। 25 দিয়ে কাটা দিলে 3, 25 দিয়ে কাটা দিলে 4, 3 3 কাটা গেল, তাহলে x ইকুয়াল টু কত 4, তাহলে রেটটা পেয়ে গেলাম 4%। এবার প্রিন্সিপালটা বের করো, তাহলে প্রিন্সিপালটার, এবার এই প্রিন্সিপালের 4% সমান 75, রেট সবসময় সমান হয়, তাহলে প্রিন্সিপালের 4% অর্থাৎ 4/100, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 75। 4 25 সঙ্গে 100, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কত হবে 75 ইন্টু 25, 5 5 25, এককের ঘরের অঙ্কটা 5, এখানে এককের ঘরের অঙ্কটা 5 আছে। ভাজক ভাগফলের 25 গুণ, ভাগশেষের 5 গুণ, তবে ভাগফল 16 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্য ইকুয়াল টু কি, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাগফল বলা আছে 16, তাহলে এখানে আমরা 16টাকে লিখে দিচ্ছি, ভাগফল বলা আছে 16। ভাজক ভাগফলের 25 গুণ, তাহলে ভাগফল 16, এর 25 গুণ মানে কত 25 ইন্টু 16, ঠিক আছে। আর এই ভাজকই ভাগশেষের আবার 5 গুণ, এই ভাগশেষের 5 গুণ, তাহলে এখানে আমরা কি করব, এই 25 ইন্টু 16 এটাকে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, কারণ দেখো 5 5 25, 5 16 80, তাহলে ভাগশেষ কত পেলাম 80 পেলাম। এই 80-র দেখো 5 গুণ, এটা হয়ে যাবে 80-র 5 গুণ মানে কত, এদিকে 5 8 40, অর্থাৎ এটাকে গুণ করলে 400 হচ্ছে, দেখো এটাকে গুণ করলে 400ই হবে, ঠিক আছে। তাহলে 80-র 5 গুণ অর্থাৎ 400। এবার এইখানে আমাদের ভাজ্য নির্ণয় করো, তাহলে ভাজ্য কী করে নির্ণয়, ভাজকের সাথে ভাগফলটাকে গুণ করো, 400 লং 64 অর্থাৎ 6400, আর এদিকে
80 যোগ করে দাও, অর্থাৎ 6480। 1728 এবার এখানে আমাদের এখানে 26 আছে। এইগুলো ট্রিক্সগুলো দেখো যে এইভাবে অঙ্কগুলো করতে হয়। 26 আছে মাইনাস 15কে 156কে 26 দিয়ে ভাগ করো, 6 দিয়ে যাবে, দেখো 6 দুগুণে 12, 6 6 36, তাহলে এখানে 156, 6 হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, ঠিক আছে। গণিত আমরা এটাকে লিখতে পারি কত, 26। 2 টু দি পাওয়ার 6 1728 টু দি পাওয়ার 26 মাইনাস 2কে 6 বার গুণ করলে কত হবে, 64 মনে হচ্ছে। 2 2 4 5 6, 4 4 8 8 16 16 32 64, ঠিক আছে। 64 টু দি পাওয়ার 6। এবার এটা থেকে এটা মাইনাস করো, 1728 থেকে যদি 64 মাইনাস করি তাহলে কত হবে, 4 6 6 12, এদিকে 6 1664, তাহলে 1664 টু দি পাওয়ার 26। এবার এটা থেকে এবার কি 16 দ্বারা ভাগ করে দেখো, তাহলে এই সংখ্যাটা যদি, এই সংখ্যাটাকে পাওয়ারের সাথে আর সম্পর্ক নেই, এই সংখ্যাটা যদি ভাগ করে যত ভাগশেষ থাকবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 16কে 16 4 16 64, এইটা দিয়ে ভাগ করে কোনো আমাদের ভাগশেষ থাকছে না 16 দিয়ে ভাগ করে, তাহলে এখানে আমাদের 0 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 28 মান নির্ণয় করো। প্রথমে আমরা এটাকে পূর্ণ ভাঙতে হবে, তাহলে 243-এর সাথে আমাদের কি করতে হবে, 12 গুণ করতে হবে। 12 গুণ করে যেটা হবে সেটা 209 দিয়ে যোগ করতে হবে। তাহলে এখানে 3 বারং 36-এর 6, হাতে থাকলো 3, 4 বারং 48 55 51 1 12 24 5 29 2916, তার সাথে 209 যোগ করতে হবে। তাহলে 9 আর 6 হচ্ছে 15-র 5, হাতে থাকলো 1 2 2 11 3125, তাহলে ওপরে হচ্ছে কত 3125, আর তলায় যেটা থাকে সেটাই, অর্থাৎ 243 টু দি পাওয়ার 5 আছে। এবার দেখো 4কে তুমি 5 বার গুণ করো, অর্থাৎ 4 4 16, এককের ঘরের অঙ্ক 5 পাবে না। 3কে তুমি 5 বার গুণ করে এককের ঘরের অঙ্ক 5 পাবে না। 1কে 5 বার গুণ করে এককের ঘরের অঙ্ক 5 পাবে না। এখানে অপশন ডি আছে, দেখো যে 5কে তুমি 5 বার গুণ করে 3125 পাবে, তাহলে ওপরে 5, আর এখানে 3কে তুমি 5 বার গুণ করে 243 পাবে, তাহলে 5/3 এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।